experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে। জানুয়ারি মাসের শেষের দিন সায়রা আর বাংলাদেশে যায়নি। তার মন পড়ে আছে কোরিয়াতে। তবে এখন বোধহয় যেতেই হবে। এই একটি মাসে সায়রা একদম বদলে গেছে। দরকার ছাড়া সে ঘর থেকে বেরোয় না, কারোর সাথে কথা বলে না, কলেজেও যায় না। তায়াম্মুন সুস্থ আছে, তবে তার দাদু প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে। বাংলাদেশ যাওয়ার পর লিঙ্কন আর কোরিয়া আসেনি। সায়রাকে অনেকবার ফিরে আসতে বলেছে, কিন্তু আসেনি। তবে তার দাদুর শরীর বেশি অসুস্থ, তাই এবার তার মনের বিরুদ্ধেই বাড়ি জমাতে হবে। নিশীথ রজনী, পুরো শহর নীরব অন্ধকারে ছায়া। শৈত্য প্রবাহের শীতল বাতাস স্পর্শ করছে সায়রার শরীর। পরনে তার কালো রঙের শাড়ি। ধীর গতিতে অন্যমনস্ক হয়ে এগিয়ে যাচ্ছে তাহারিয়ানের বাড়িতে। তাহারিয়ান? সায়রা হাসল। তাহারিয়ানের বাড়ি। সায়রার কাছে বাড়ির চাবি আছে, তাই কাউকে ডাকলো না। ভেতরে ঢুকে তাহারিয়ানের রুমে চলে গেল। তাহারিয়ানের একটি কালো স্যুট নিজে পরে আবার বেরিয়ে আসলো। নিস্তব্ধ রাস্তা ধরে নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছিল সায়রা। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল গোটা গোটা অক্ষরে তায়াম্মনের নাম লেখা। এত রাতে সে কেন ফোন দিচ্ছে? ভ্রু জোড়ায় কুচকে কপাল ভাঁজ পড়ে তার। কলটি বাজতে বাজতে কেটে গেল। পর মুহূর্তে আবার বেজে উঠল। এবার আর সায়রা কিছু ভাবল না, কলটি রিসিভ করলো। জি বলুন। অপর পাশ থেকে তায়াম্মনের আওয়াজ আসলো। তুমি কোথায়? একটু বাইরে এসো বাড়ি থেকে। সায়রার বিস্ময় বাড়ে। বাইরে আসবো মানে? আমি বাড়িটা ঠিক চিনতে পারছি না, আগে কখনো আসা হয়নি তো। সায়রা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কোরিয়া এসেছেন? তায়াম্মন বোধ হয় স্মিত হাসল। জি হ্যাঁ, এবং আমি তোমাদের বাড়ির আশেপাশে আছি, শুধু চিনতে পারছি না। সায়রা অবাক হয়েই দাঁড়িয়ে রইল। হঠাৎ তায়াম্মনের এখানে আসার কারণ কি? আপনি পার্কের সামনে দাঁড়ান, আমি আসছি। বলেই সায়রা কল কেটে দিল। দুর্ঘটনার পর দুবার তায়াম্মনের সাথে কথা হয়েছিল, তাও ফর্মালিটির খাতিরে। সায়রা যেহেতু পার্কের কাছেই ছিল, তাই দ্রুত চলে গেল। আশেপাশে ছোট ছোট রঙিন বাতি। সায়রা আশেপাশে চোখ বুলিয়ে খুঁজতে লাগলো। তখনই নজরে পড়ে উপর পাশ থেকে একটা ছেলে আইসক্রিম খেতে খেতে আসছে। নজর তার সম্পূর্ণ আইসক্রিমের দিকে। সায়রা খেয়াল করলো তার বাম হাতে ব্যান্ডেজ। কোনো দিকে না তাকিয়েই তায়াম্মন এগিয়ে আসছিল। তার সামনেই যে একটা ম্যানহোলের গর্ত, সেটার দিকেও খেয়াল নেই। সায়রা কিছুটা বিরক্ত হলো। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে হাত ধরে টেনে পিছিয়ে আনলো। আচমকা টান দেওয়ার কারণে তায়াম্মনের হাত থেকে আইসক্রিমটা পড়ে যায়। তায়াম্মন আইসক্রিমের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। আমার আইসক্রিম? সায়রার বিরক্তিটা 10 গুণ বেড়ে গেল। একটা আইসক্রিমের জন্য হাই হুতাশ করছে, অথচ আরেকটু হলে যে নিজে পড়ে যেত সেটার কোনো খেয়াল নেই। অদ্ভুত লোক। তায়াম্মন এতক্ষণে সায়রার দিকে ফিরে তাকালো। কালো শাড়ি, চুলগুলো বাতাসে মৃদু দুলছে। রাস্তার রঙিন হালকা আলোকে মুখশ্রী আলোকিত হচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সায়রার চোখে। সায়রা এতটা সময় অন্যদিকে তাকিয়েছিল, তবে তায়াম্মনের দিকে তাকাতেই সায়রা তার দৃষ্টি সরিয়ে নেয়। সায়রা কিছু না বলে এগিয়ে যেতে থাকে। তায়াম্মন একই অবস্থানে দাঁড়িয়ে থাকে। কোনো এক ভাবনায় ডুবে গেছে সে। হালকা বিড়বিড় করে বলে উঠল, চন্দ্রবিলাসী? চন্দ্রাবতী। ঠোঁটের কোণে ফুটে উঠল মুচকি হাসি। হঠাৎ তায়াম্মনের কানে কেউ যেন ফিসফিস করে বলে গেল, সে আবার চন্দ্র কলঙ্ক। তায়াম্মনের শরীর শিরশির করে উঠল। মাথাটা ঝিমঝিম করে উঠল। মনে হলো পেছন থেকে কেউ একজন হালকা ধাক্কা দিল। তায়াম্মন চোখ খুলল। আশেপাশে তো কেউ নেই। সামনে তাকিয়ে দেখলো সায়রা ধীর পায়ে হেঁটে চলছে। তায়াম্মন এক দৌড়ে সায়রার কাছে চলে আসলো। সায়রার সেদিকে নজর না দিয়ে নিজের মতো করে হাঁটতে লাগলো। আর তায়াম্মন বারবার আর চোখে সায়রার দিকে তাকাচ্ছে, হয়তো কিছু বলতে চাইছে। এখনো ঘুমাওনি কেন মাম্মা? মেয়েটি কোনো উত্তর দিল না। মেয়ের কোনো জবাব না পেয়ে মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন আবির দেওয়ান।
ব্যালকনিতে রাখা দোলনায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। আবির তার মেয়ের কাঁধে হাত রাখলেন, তবুও তার মেয়ের কোনো প্রতিক্রিয়া আসেনি। কি আর করা, ছোট থেকেই তার মেয়ে এমন। আবির তো অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে রইল। পুতুল দোলনা থেকে উঠে দাঁড়ালো, পেছনে দাঁড়িয়ে নিজের বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, পাপা, তাকে আমার চাই, আমি কোথাও যেতে দিব না তাকে। বলেই পুতুল নিজের ঘর থেকে বেরিয়ে গেল। আবির একটি দীর্ঘশ্বাস ফেলল। কি করে এসব মেনে নেবে? তার মেয়ের অন্যায় আবদারগুলো কি করে রাখবে? আর তার মেয়ে, পুতুল যা চায় তার সেটাই চাই, না হলে এই মেয়ে কতটা খারাপ হতে পারে সেটাও তার জানা। আবির কপালে হাত দিয়ে দোলনায় বসে পড়ল। এই মেয়েকে সে কি করে বোঝাবে? এত সকাল সকাল কেন উঠতে গেলেন ইরফান? আপনার কিছু প্রয়োজন? পুতুলের তার প্রতি চিন্তিত আচরণ ঠিক ভালো লাগলো না ইরফানের। চোখ দুটি বন্ধ করে তার মাথা চেপে ধরল। মাথা ব্যথার কারণে তাকিয়ে থাকা মুশকিল, ইদানিং একটু বেশি ঘুম পাচ্ছে তার। পুতুলের সামনে থাকা পুরুষটির থেকে কোনো জবাব না পেয়ে কিছুটা রাগ হলো তার। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, এগিয়ে গেল ইরফানের কাছে, তার নিজের হাত দিয়ে দুগাল চেপে ধরে কিছুটা রাগ নিয়েই বলল, পুতুল কিন্তু কারো অবহেলা সহ্য করে না, আপনি বলেই কিন্তু মেনে নিচ্ছি। এরপর থেকে আমি কোনো প্রশ্ন করলে উত্তর দিবেন, না হলে কিন্তু রেগে যাব। ইরফানের বিরক্তি বেড়ে গেল। এ কেমন স্বভাব? এভাবে স্পর্শ করা তার মোটেও পছন্দ না। নিজের দুর্বল হাত দিয়ে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। ইরফান এবার ঝাঁঝালো কণ্ঠে বলল, বিছানায় বসে থাকা তার শখের পুরুষের গলায় এইরূপ ঝাঁঝালো কথা তার ঠিক হজম হলো না। পুতুল নামক মেয়েটির নাকের পাটা হালকা ফুলে উঠল, দৃষ্টি লাল বর্ণ ধারণ করলো, মাথাটা হালকা বাঁকিয়ে নিজ মনে কি সব বিড়বিড় করতে লাগলো। পর মুহূর্তেই ইরফানের দিকে তাকিয়ে স্মিত হাসল। দরজার দিকে তাকিয়ে কাউকে একটা ডাকতেই একজন মধ্যবয়স্ক লোক হাতে দড়ি নিয়ে প্রবেশ করলো। ইরফান নামক ছেলেটির চোখের সামনে সবকিছু ঘোলাটে, বসে থাকার শক্তিটাও সে পাচ্ছে না। লোকটি ইরফানের কাছে এসে তার হাত দুটি বিছানার দুপাশে বেঁধে দিল, তারপর পুনরায় চলে গেল। পুতুল হাসছে, মনে হচ্ছে সে বেশ আনন্দ পাচ্ছে ইরফান নামক ছেলেটিকে এই অবস্থায় দেখে। কিছুটা অভিমান নিয়ে বলল, কতবার বলেছি আপনাকে আমার সাথে উঁচু গলায় কথা বলবেন, কথাই শুনেন না। আমারও তো ভালো লাগে না আপনাকে এভাবে বেঁধে রাখতে, আপনি তো বাধ্য করেন। ইরফানের কানে যেন কিছুই গেল না, তার মাথাটা ঝিমঝিম করছে, সব অন্ধকার লাগছে, চোখ দুটো লেগে আসলো তার। পুতুল আবার ইরফানের কাছে আসলো, আবার গালে হাত রাখলো। পরক্ষণেই সব রাগ যেন মিশে গেল, হয়তো একটু লজ্জাও পেল। আপনি শুধু আমার। দরজার বাইরে দাঁড়িয়ে এত সময় ঘটে যাওয়া প্রতিটি বিষয় দেখল আবির। পেশায় সে একজন মেজর, অথচ তার নিজের মেয়ের কাছেই সে হেরে যাচ্ছে। ভোরের দিকে চোখ লেগে এসেছিল সায়রার। এমন সময় দরজায় করোনার শব্দ পেয়ে ঘুমটা ভেঙে গেল। কিছুটা বিরক্ত হলো, ইদানিং তার রাগ যে তার বিরক্তিটা অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে, যা তার নিজের কাছেই ভালো লাগে না। সায়রা উঠে গিয়ে দরজা খুলল। দরজার বাইরে তায়াম্মুন দাঁড়িয়ে আছে। সায়রা ভ্রুচূড়া কুঁচকে তাকালো। তায়াম্মুন মুচকি হেসে সায়রার হাতে একটি প্যাকেট দিয়ে বলল, সকাল 9টায় আমাদের ফ্লাইট, রেডি হয়ে এসো, 7টা বাজে, 8টার মধ্যে পৌঁছাতে হবে। সায়রা অবাক হয়, তায়াম্মুন কি বলছে? কি ফ্লাইট মানে? আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্যই এখানে এসেছি। আজকে তুমি বাংলাদেশ যাচ্ছ। সায়রা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তায়াম্মুন আবার বলে, দাদুর শরীরের অবস্থা ভালো না, যখন তখন কিছু একটা হয়ে যাবে। সায়রার বেশ কান্না পেল। তার কাছের মানুষগুলো কেন সবসময় তাকে একা করে দেয়? তার দাদু ছাড়া তার আছে কে? অথচ সেও হয়তো চলে যাবে। সায়রা নিজেকে স্বাভাবিক করে প্যাকেটটি নিয়ে দরজা বন্ধ করে দিল। প্যাকেটটা খুলে দেখলো একটি নীল রঙের গাউন। সায়রা বড় করে শ্বাস নিয়ে চোখ বন্ধ করে নিল। এই পোশাক সে পরবে না। সকলের কাছ থেকে বিদায় নিয়ে সায়রা আর তায়াম্মুন চলে আসে। মিহু অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু সায়রার ইচ্ছে করলো না কথা বলতে।
গাড়িতে বসে আছে সায়রা, তার পাশে তায়াম্মুন। সায়রার পরনে হালকা বেগুনি রঙের টপস। তায়াম্মুনের হয়তো মন খারাপ হয়েছে সায়রা তার দেওয়া পোশাক পরেনি বলে। আমার দেওয়া ড্রেসটা কি পছন্দ হয়নি? সায়রা জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। তায়াম্মুনের কথা শুনে তার দিকে তাকালো। তেমন কিছু না, আমি নীল রং পছন্দ করি না। আমি তো জানতাম নীল কালো তোমার পছন্দের রং। সময়ের সাথে সাথে পছন্দগুলো অপছন্দে পরিণত হয়েছে। সায়রার এরূপ জবাবে তায়াম্মুন স্মিত হাসে। মেয়েটা বোধহয় প্রশ্নের উত্তরগুলো আগে থেকেই সাজিয়ে রাখে। দেখতে দেখতে বিমানবন্দরে এসে পৌঁছায় তারা। সায়রার জীবনে প্রথম বিমানে ভ্রমণ, তবে এই নিয়ে তার কোনো আগ্রহ নেই। সায়রা ভাবছে তাহারিয়ানের সাথে কাটানো সময়গুলো, পুরনো যুগের গাড়িতে করে ঘোরা, তাদের বিয়ে। অজান্তেই সায়রার মুখে হাসি ফুটে উঠল, সাথে মাথা চাড়া দিয়ে উঠল অসহনীয় যন্ত্রণা। তোমার কি ভয় করছে? সায়রা চোখ খুলল, তায়াম্মুনের দিকে তাকিয়ে তার মাথা নাড়িয়ে না করল। এখন তারা মেঘের উপর ভাসছে। সায়রার ইচ্ছে করছিল যদি তাহারিয়ানকে নিয়ে এই মেঘে ভাসতে পারত, তার সাথে এখন তাহারিয়ান থাকতো। দীর্ঘ সময় যাত্রার পর তারা বাংলাদেশে এসে নামলো। সব কিছু নিয়ম নীতি মেনে বন্দর থেকে বের হয় দুজনে। বন্দর থেকে বের হতেই সায়রা থেমে যায়। কি অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার, সব কিছুই খুব আপন আপন লাগছে। হঠাৎ দমকা হাওয়ায় সায়রার চোখ বন্ধ হয়ে যায়। চারিদিকে অন্ধকার নেমে আসে, বাতাসের বেগ বেড়ে চলছে। সায়রা চোখ খুলে আকাশের দিকে তাকালো। কালো মেঘের গর্জন যেন এখনই সব কিছু ধ্বংস করে দেবে। আশেপাশের সকল মানুষ দৌড়ে চলে যাচ্ছে, অথচ সায়রা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। সায়রার শরীর শীতল হয়ে যাচ্ছে, অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে তার। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুমি কি আছো? সায়রা নিচের দিকে তাকায়, তার হাতে কারো টান পেয়ে। তায়াম্মুন তাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আর বলছে, কতক্ষণ ধরে বলছি এখান থেকে যেতে। এই অসময়ে আকাশ এই রূপ ধারণ করলো কেন এটাই বুঝতে পারছি না। আর তুমি আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলে, মাথায় সমস্যা আছে নাকি? এক মনে আরো অনেক কথা বলে যাচ্ছে তায়াম্মুন, তবে সায়রার মনোযোগ সেদিকে নেই। সে আকাশের দিকে তাকিয়ে আছে। তায়াম্মুন সায়রাকে গাড়িতে বসালো। সাইরা, কি হয়েছে তোমার বলো তো? কোন জগতে বাস করো তুমি? সায়রা স্মিত হেসে কিছু একটা বলল, তাহারিয়ানের জগতে। কিন্তু তা তায়াম্মুনের কান অব্দি পৌঁছে গেল না। সে কপাল কুঁচকে তাকিয়ে রইল। সায়রা নিজের গলায় থাকা লকেটটা ধরে চোখ বন্ধ করে নিল। তায়াম্মুনের কাছে সায়রাকে অস্বাভাবিক লাগছে। এই মেয়ের কোনো কিছুই সে বুঝতে পারছে না। অপরদিকে এই মেয়ের সাথে নাকি তাকে, না, আর কিছু ভাবলো না তায়াম্মুন। একবার ভাবলো বাড়িতে গিয়ে আগে ঝাড়ফুঁক করাবে। কে জানে আবার ভূত টুতে ধরলো নাকি, না হলে এই মেয়ে এমন অদ্ভুত আচরণ কেন করবে। পরক্ষণেই নিজেকে খারাপ কথা বলল। সে কি আজগুবি বিষয় ভাবছে। এবার মনে হচ্ছে নিজেই পাগল হয়ে যাবে। বিড়বিড় করে একবার বলল, মানসিক রোগীর চিকিৎসা করতে করতে তুই নিজেও কি মানসিক রোগী হয়ে যাচ্ছিস? না না, দ্রুত তোর চিকিৎসা করতে হবে তায়াম্মুম, না হলে তোর বাচ্চা কাচ্চার কি হবে? এ কেমন বিস্ময়কর আবহাওয়া! কিছুক্ষণ আগে এখানে ঝড় আসার পূর্বাভাস দিয়ে গেল এক মুহূর্তে, তা যেন মিলিয়ে গেছে। সায়রা এখনো নিজের গলার লকেটে হাত দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তায়াম্মুন বারবার সায়রার দিকে আর চোখে তাকাচ্ছে, হয়তো কিছু বলতে চাইছে। আমি প্রথমে হাসপাতালে যেতে চাই। তায়াম্মুন সায়রার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে সায়রা আবার বলল, আগে আমি দাদুকে দেখব, তারপর আমি বাড়িতে যাব। তায়াম্মুন আর কথা বাড়ালো না, ড্রাইভারকে হসপিটালের উদ্দেশ্যে যেতে বলল। তোমার কিছু লাগবে? সায়রা তায়াম্মুনের দিকে তাকালো, হালকা মাথা নাড়িয়ে না করলো। সায়রা আবার চোখ বন্ধ করে নিল। হ্যাঁ, তার লাগবে। এই মুহূর্তে তার তাহারিয়ানকে লাগবে, তাকে খুব প্রয়োজন। আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে আছে সায়রা, ভেতরে প্রবেশ তার নিষেধ। নিজের কাছে তার নিজেকে বড্ড অসহায় লাগছে। এই যে তার দাদু ভেতরে অচেতন অবস্থায় পড়ে আছে, অথচ সায়রা পারছে না তার সাথে দেখা করতে। কাচের দরজার বাইরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সায়রা। তার কষ্ট হচ্ছে, তার কাছের মানুষগুলো তার থেকে দূরে চলে যাচ্ছে। সায়রার ভেতরে অদ্ভুত রকমের যন্ত্রণা হচ্ছে, তবে তার কষ্টগুলো প্রকাশ করতে পারছে না। কি অদ্ভুত ব্যাপার! তার কেন কান্না পাচ্ছে না, কেন কাঁদতে পারছে না?
অথচ তার তো অসহনীয় যন্ত্রণা হচ্ছে, বুকে ব্যথা করছে। নিজের উপর নিজেই বেশ বিরক্ত হলো সায়রা। এইরকম যন্ত্রণা সে চাই না। কেবিনের বাইরে থাকা চেয়ারে বসে পড়ল সায়রা। তার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, অপেক্ষা করছে তায়াম্মুনের। কারো একটা কল পেয়ে সায়রাকে রেখে বাইরে গিয়েছে সে। অবশ্য সায়রাকে একটু অপেক্ষা করতে বলেছে। সায়রা এখানকার কিছুই চেনে না। এছাড়াও কোরিয়া আর বাংলাদেশের মধ্যে অনেকটা পার্থক্য। সায়রার বিরক্তটা আরও বেড়ে গেল। একটা মেয়েকে এতক্ষণ অপেক্ষা করায় সায়রার আর ভালো লাগছিল না। উঠে দাঁড়িয়ে বাইরে যাওয়ার জন্য সে হাঁটা ধরল। কিছুটা সামনে যেতেই দেখল দূরে তায়াম্মুন একটি 23 থেকে 24 বছর বয়সী মেয়ের সাথে দাঁড়িয়ে আছে, সাথে একজন মধ্যবয়স্ক লোক। সায়রা একবার ভাবল মেয়েটি হয়তো তার প্রেমিকা। পর মুহূর্তে তার নিজের চিন্তা ভাবনা দেখে কিছুটা বিরক্ত হলো। সায়রা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল তাদেরকে। মেয়েটা দেখতে বেশ মায়াবী, সায়রার মতো ফর্সা না, তবে বাঙালি হিসেবে ঠিকঠাক। মেয়েটি চুপ করে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি শূন্যে। তার সাথে থাকা মধ্যবয়স্ক লোকটির সাথে তেমন কথা বলছে। সায়রা মেয়েটিকে পর্যবেক্ষণ করছিল। হুট করে মেয়েটির চোখ পড়ে সায়রার দিকে। মেয়েটি এক দৃষ্টিতে সায়রার দিকে তাকিয়ে আছে। সায়রার অস্বস্তি লাগছিল, বিধায় তার নিজের চোখ নামিয়ে চলে যেতে নেয়। দাঁড়াও। সায়রার পা জোড়া থেমে যায়। পেছনে তাকিয়ে দেখে মেয়েটি তার দিকে ধীর গতিতে এগিয়ে আসছে। সায়রা সেখানেই দাঁড়িয়ে পড়ে। মেয়েটি সায়রার সামনে এসে দাঁড়ায়। সায়রার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করে অদ্ভুত দৃষ্টিতে তাকায় সায়রার দিকে। মেয়েটি তার চোখ বন্ধ করে হাত নাড়িয়ে কিছু একটা ভাবছে। তার মুখে বিরক্তিকর শব্দ করে আবার চোখ খুলে তাকালো সায়রার দিকে। তোমাকে আমি দেখছি। মানে আমাকে দেখেছেন মানেটা কি? কোথায় দেখেছেন? মেয়েটি সায়রার মুখের দিকে তাকিয়ে বলল, মনে পড়ছে না, কিন্তু আমি তোমাকে আগেও দেখেছি। সায়রা ভাবলো হয়তো অন্য কারোর সাথে মিলিয়ে ফেলছে, তাই বলল, আপনি ভুল ভাবছেন, আমাকে দেখার কোনো সুযোগ আপনার নেই। মেয়েটি বোধহয় রেগে গেল, কিছুটা বিরক্তি নিয়েই বলল, বললাম তো দেখেছি, আমি ভুল ভাবছি না। সায়রার বেশ অদ্ভুত লাগলো। আমি আজ প্রথম এই দেশে পা রেখেছি, হয়তো আমার মতোই অন্য কাউকে দেখেছেন আপনি। মেয়েটি আর কথা বাড়ালো না, আর চোখে একবার সায়রার দিকে তাকালো। পেছন থেকে কারো ডাক শুনে সেদিকে ফিরল মেয়েটি। তায়াম্মুন আর সেই লোকটি হয়তো মেয়েটিকে খুঁজতেই এখানে এসেছে। তায়াম্মুন অবাক দৃষ্টিতে সায়রা আর ওই মেয়েটির দিকে তাকিয়ে আছে, সাথে সেই লোকটিও। সায়রা এই দৃষ্টির কারণ বুঝতে পারল না। মেয়েটি আর একবার সায়রার দিকে তাকিয়ে সেই মধ্যবয়স্ক লোকটিকে পাশ কাটিয়ে চলে গেল। লোকটিও একবার সায়রার দিকে তাকিয়ে মেয়েটির পিছু পিছু হাঁটা লাগলো। তায়াম্মুন একবার তাদের যাওয়ার পথে তাকিয়ে সায়রার সামনে এসে দাঁড়ালো। সায়রা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, মেয়েটিকে? তায়াম্মুন কিছু একটা ভাবছে। সায়রা পুনরায় একই প্রশ্ন করলো। তায়াম্মুন মৃদু কণ্ঠস্বরে বলল, তোমার মামাতো বোন পুতুল তোমার সাথে কি কথা বলছিল? শেষের কথাটা কিছুটা বিস্ময় নিয়েই বলল তায়াম্মুন। সায়রা বুঝতে পারল না এতটা অবাক হওয়ার কি আছে, একটা মানুষ আর একটা মানুষের সাথে কি কথা বলতে পারে না? এমনি তেমন কিছু না, কিন্তু আপনার এরকম অবাক হওয়ার কারণটা ঠিক বুঝতে পারলাম না। তায়াম্মুন কিছু বলল না, সে কোনো এক ভাবনায় মগ্ন। সায়রা আর কিছু বলার আগেই তায়াম্মুন বলল, এবার আমাদের বাড়িতে যাওয়া উচিত, কিছুটা বিশ্রামের দরকার। বাবা অফিস থেকে কিছুক্ষণ পর দাদুকে দেখে যাবে, আমাদের যাওয়া উচিত। এ কথা বলে তায়াম্মুন হাঁটতে লাগলো। সায়রা কিছুটা অবাক লাগলেও সেদিকে পাত্তা না দিয়ে পেছন পেছন যেতে লাগলো। কাউকে নিয়েই আর ভাবতে ইচ্ছে করছে না তার। এমনিতেই সামনে তার নতুন এক জীবনের সাথে তাকে পরিচিত হতে হবে। না, তাকে প্রস্তুত হতে হবে, তাকে ভেঙে পড়লে চলবে না। 4 তলা বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামলো। চারিদিকে শুধু বড় বড় দালান, আশেপাশে যতদূর চোখ যায় শুধু ইট পাথরের দৃশ্য, সবুজের চিহ্ন মাত্র নিতান্ত। দুজনেই নেমে পড়ে গাড়ি থেকে। তায়াম্মুন তার দারোয়ানকে গেট খুলে দিতে বলে, তারপর দুজনেই ভেতরে চলে যায়। বাড়িটা বাইরে থেকে অ্যাপার্টমেন্টের মতো দেখতে হলেও ভেতরটা ভিন্ন। নিচ তলায় 2টো আলাদা রুম, হয়তো দারোয়ানের জন্য, আর 2 তলা থেকে 4 তলা পর্যন্ত একত্র।